রুশদি এবার চরম বিরক্ত হয়ে বলল, দেখা তো হলো, এখন দয়া করে যান এখান থেকে। এটা আমার কলেজ, এখানে আমার একটা আলাদা মান সম্মান আছে, সেটা আর ডুবাবেন না প্লিজ। ওকে শের, চলো। শান মাথা নেড়ে সায় দিল। তবে শের যাওয়ার আগে রুশদির দিকে তাকিয়ে হাত দিয়ে ইশারা করল। তুমি একটু নিচু হও তো। রুশদি একটা বিরক্তির দীর্ঘশ্বাস ফেলে নিচু হলো। মুহূর্তেই শের ওর গলা জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল। লাভ ইউ মা। বলেই রুশদির নরম গালে একটা কড়া করে চুমু বসিয়ে দিল সে। রুশদি কিছু বুঝে ওঠার আগে শের খিলখিল করে হাসতে হাসতে শানের হাত ধরে লাফাতে লাফাতে করিডোর দিয়ে চলে গেল। রুশদি স্তব্ধ হয়ে গালে হাত দিয়ে ওর যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। ছেলেটা অদ্ভুত। ওর ওই নিষ্পাপ ভালোবাসাটা যেন এক নিমিষেই রুশদির সব বিরক্তি ধুলোয় মিশিয়ে দিল। মাতৃহীন এই শিশুটা অবলীলায় এক অপরিচিতাকে মা ডেকে তার আঁচলে আশ্রয় খুঁজছে। এই দৃশ্যটা রুশদির হৃদয়ে কোনো এক কোণে চিনচিনে এক বেদনার জন্ম দিল। ছেলেটার জন্য অদ্ভুত এক মায়া আর হাহাকার তার বুকের ভেতর দলা পাকিয়ে এলো। ওর ওই ছোট্ট বুকটা হয়তো সারাক্ষণ এভাবেই একটু মায়ের স্পর্শের জন্য তৃষ্ণার্ত হয়ে থাকে। রাত বাড়ার সাথে সাথে রুশদির ব্যস্ততাও পাল্লা দিয়ে বাড়ে। নাহিদা বেগমের ফরমায়েশের অত্যাচারটা ইদানিং যেন সীমা ছাড়িয়ে গেছে। রুশদি একটু পড়ার বই নিয়ে বসলেই ওনার হাজারটা নাটক শুরু হয়। কখনো মাথা ব্যথা, কখনো পা ব্যথা। পা টিপে দেওয়া থেকে শুরু করে অবেলায় রান্না বসানো, সবটা যেন রুশদিকে তটস্থ রাখার জন্য। রুশদির মাঝে মাঝে ইচ্ছে করে ওই মহিলার গলাটাই টিপে দিতে, কিন্তু পরক্ষণেই বাবার মুখটা মনে পড়তেই সব রাগ জল হয়ে যায়। রুশদি মুরগির মাংস রান্না করে রেখেছে, এখন ঘাম ঝরিয়ে রুটিগুলো সেঁকছে। সবাই যখন ডাইনিং টেবিলে রাতের খাবার নিয়ে খোশ গল্পে মত্ত, রুশদি তখন একা হাতে রান্নাঘরের হাঁড়ি পাতিল মাজছে। খিদের জ্বালায় পেটটা কামড়াচ্ছে ওর, শরীরটা ক্লান্তিতে ভেঙে আসতে চাইছে। রান্নাঘরের দরজা দিয়েও একবার ডাইনিং টেবিলের দিকে তাকালো। সবাই খুব আয়েশ করে গরম গরম রুটি আর মাংস দিয়ে তৃপ্তি ভরে খাচ্ছে। বাবার দিকে তাকিয়ে রুশদির বুকটা হু হু করে উঠল। বাবাও সবার সাথে দিব্যি গল্প করতে করতে খাচ্ছে। অথচ একবারও কি মনে পড়ল না তার মেয়েটার কথা? বাড়ির কাজের মেয়ের মতো যে মেয়েটা সারা দিন খাটলো, সে কিছু মুখে দিয়েছে কিনা? এই সামান্য প্রশ্নটাও কি বাবার মস্তিষ্কে একবারের জন্য খেললো না? নিজের সৎ ছেলে, নতুন স্ত্রী আর শাশুড়িকে নিয়ে বাবা আজ বড় সুখী, অথচ সেই সুখের ভিড়ে রুশদি যেন এক অবহেলিত অস্তিত্ব। অপমানের বিশ্বে ওর মনটা তেতো হয়ে গেল। তবে খারাপ লাগতে লাগতে এখন অভ্যাস হয়ে গেছে। খারাপ লাগাটাও আজকাল বেশি খারাপ লাগে না। কাজ শেষ করে রুশদি ডাইনিং টেবিলে এসে বসলো। ততক্ষণে সবাই খাওয়া শেষ করে উঠে গেছে। নাহিদা, আনাস আর ওনার মা মিলে ড্রয়িং রুমে বসে আয়েশ করে টিভি দেখছেন। রুশদি খাবারের পাত্রে ঢাকনা তুলে দেখলো একদম শূন্য। অবশিষ্ট কিছুই নেই, কেবল তলায় সামান্য ঝোল আর কিছু এঁটো থালা বাসন পড়ে আছে। ওর হাত পা রাগে কাঁপতে শুরু করলো। ও বুঝতে পারল নাহিদা বেগম ইচ্ছে করেই রুশদিকে অভুক্ত রাখার পরিকল্পনা করেছেন। বাবার চোখের সামনে এমন অন্যায় অত্যাচার সহ্য করাটা অসহ্য হয়ে উঠছে ওর কাছে। শুধু বাবার কথা ভেবেও চুপ করে আছে, কিন্তু আজ যেন ধৈর্যের ভাত ভেঙে যাচ্ছে। অন্ধকারের মাঝে দাঁড়িয়ে রুশদি নিজের খিদের চেয়েও বেশি অনুভব করলো এক গভীর একাকিত্ব। এই বাড়িতে সে যেন থেকেও নেই। রুশদি শূন্য পাতিলটার দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলল। পেটের ক্ষুধাটা তখন যেন হৃদয়ের হাহাকারের কাছে হার মেনেছে। ঝাপসা চোখে সে একবার ড্রয়িং রুমের দিকে তাকালো, যেখানে হাসাহাসির শব্দ শোনা যাচ্ছে, অথচ এই হাসির রাজ্যে সে যেন এক পরিত্যক্তা। রুশদির খুব ইচ্ছে করলো চিৎকার করে বাবাকে বলতে, বাবা, আমি কি এই বাড়ির কেউ না? কাজ শেষে আমার জন্য কি এক টুকরো রুটিও জুটবে না? কিন্তু কথাগুলো গলার কাছে দলা পাকিয়ে এলো। চোখের কোণে এক ফোঁটা নোনা জল জমা হলো, যা গড়িয়ে পড়ার আগেই সে মুছে ফেলল। ক্ষুধার চেয়েও রুশদির ভেতরে এখন রাগটা তীব্র হলো। সে অনেক কষ্টে নিজের রাগ দমিয়ে রাখলো, পাথরের মতো স্থির হয়ে বসে রইল। ঠিক সেই মুহূর্তে ডাইনিং টেবিলে পানি খেতে এলেন নাহিদা। রুশদি শান্ত অথচ তীক্ষ্ণ গলায় প্রশ্ন করল। আমার খাবার কোথায়? নাহিদা গ্লাসে পানি ঢালতে ঢালতে নির্লিপ্ত মুখে বললেন, খাবার কোথায় মানে? শেষ হয়ে গেছে। মানে কি? আমি কি খাবো তবে?
রুশদির কণ্ঠস্বরে এবার ক্ষোভ ফুটে উঠল। নাহিদা এক চুমুক পানি খেয়ে অবহেলার স্বরে বললেন, সবাই খেয়ে ফেলেছি, তুই এখন মরিটরি কিছু খেয়ে নে একটা, না হলে নতুন করে ভাত রাত। এবার আর নিজেকে সামলাতে পারল না রুশদি, সে চিৎকার করে উঠল। মজা করছেন আমার সাথে? রাত 1টা বাজে এখন, আমার কি ক্ষুধা লাগে না? আমার কি পেট নেই? সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে যখন খেতে বসলাম তখন বলছেন খাবার নেই। আমার ভাগের খাবারটা কি আলাদা করে রাখা যেত না? আমি কি এখন এই মাঝরাতে মুড়ি খেয়ে থাকবো? রুশদির চিৎকারে নাহিদা তেলে বেগুনে জ্বলে উঠলেন, মুখ ঝামটা দিয়ে বললেন, তুই আমার উপর চড়া গলায় কথা বলিস? তোর সাহস তো কম না। খেতে মন চাইলে নিজে রেঁধে খা, নইলে পানি খেয়ে ঘুমিয়ে যা, আমাকে বিরক্ত করবি না। রুশদি এবার করুণ চোখে ড্রয়িং রুমের দিকে তাকালো। বাবা যেখানে আয়েশ করে টিভি দেখছেন। রুশদির কান ফাটা চিৎকার নিশ্চয়ই তার কানে পৌঁছেছে, অথচ তিনি পাথরের মতো নির্বিকার। রুশদি চিৎকার করে বলল, আব্বু তুমি কি কিচ্ছু বলবে না? আনাস হক অত্যন্ত বিরক্তি নিয়ে মেয়ের দিকে তাকালেন। কোনো মমতার ছিটে ফোঁটাও নেই সেই দৃষ্টিতে। তিনি রুক্ষ গলায় বললেন, তোর মা তো বললি ভাত নেই, তো রাখলে রান্না করে খা, চিল্লাচিল্লি করছিস কেন? আব্বু! এক বুক হাহাকার নিয়ে আর্তনাদ করে উঠল রুশদি। বাবার এমন নির্দয় আচরণ তার কলিজায় তীরের মতো বিঁধল। নাহিদা এবার রাগে ফুঁসে উঠলেন, তোর আব্বু আমাকে কি বলবে শুনি? তুই দিন দিন বড্ড বেয়াদব হয়ে যাচ্ছিস, তোর একটা উচিত শিক্ষা হওয়া দরকার। বলেই তিনি আশেপাশে রুশদিকে মারার জন্য কিছু খুঁজতে লাগলেন। শেষমেশ রান্নাঘর থেকে রুটিওয়ালার বেলুনটা হাতে নিয়ে রুশদিকে আঘাত করতে শুরু করলেন। রুশদি প্রথমে হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তার দৃষ্টি হঠাৎ আটকে গেল বাবার দিকে। আনাস হক নির্বিকারভাবে টিভির পর্দায় তাকিয়ে আছেন। নিজের মেয়েকে চোখের সামনে সৎ মা এভাবে মারছে, অথচ তার কোনো ভ্রুক্ষেপ নেই। রুশদি হঠাৎ শান্ত হয়ে গেল, সে বাধা দেওয়া বন্ধ করে দিল। নাহিদার প্রতিটা আঘাত তার পিঠে নয়, যেন তার বাবার প্রতি জমে থাকা শেষ মায়াটার উপর পড়ছে। নাহিদ এসে অবশেষে মাকে থামালো, কিন্তু আনাস হক তখনও শান্ত। ঠিক সেই মুহূর্তে বাবার প্রতি রুশদির হৃদয়ে এক চরম ঘৃণার জন্ম নিল। এই লোকটার মায়ার জন্য সে তার উজ্জ্বল ভবিষ্যৎ বিসর্জন দিতে চেয়েছিল। ছি, নিজের উপর ধিক্কার জন্মালো ওর। রুশদি বুঝতে পারল সে এক ভুল মানুষের পেছনে আবেগের অপচয় করছিল। যে বাবা তার সন্তানকে রক্ষা করতে পারে না, সেই বাবার প্রতি কোনো দায়বদ্ধতা থাকার মানে হয় না। রুশদি দাঁতে দাঁত চেপে মনে মনে সিদ্ধান্ত নিল সে ফারাজকে বিয়ে করবে। এই বন্দিশালা থেকে সে মুক্তি চায়। তারও তো একটা জীবন আছে, তারও তো একটু হাসি খুশি থাকার অধিকার আছে। এই পাথুরে মায়ার চেয়ে ফারাজ খানের ওই জেদি সংসারটাই বোধহয় তার জন্য অধিক নিরাপদ। রুশদি স্থির চোখে বাবার দিকে শেষবারের মতো তাকালো। এই দৃষ্টিতে আর মায়া নেই, আছে কেবল এক বিদঘুটে ঘৃণা। সে এবার নিজের জীবন নিজের মতো করে সাজিয়ে নেবেই। পরদিন আজ ফারাজের আগে শেরের ঘুম ভেঙেছে। ভোরের আলো ফুটতে না ফুটতেই শান এসে হাজির। শেরকে টেনে হিঁচড়ে বিছানা থেকে তুলল সে। এত সকালে ঘুম থেকে ওঠার বিন্দুমাত্র ইচ্ছে না থাকলেও শানের বিশাল বড় সারপ্রাইজ আর কথার দাপটে শেষমেশ হার মানতে হলো শেরকে। অগত্যা আড়মোড়া ভেঙে সে শানের সঙ্গেই ঘর সারল। খানিক বাদে ফারাজ যখন চোখ মেলল, দেখল পাশের জায়গাটা শূন্য। প্রতিদিন যেখানে শেরের অঘোর ঘুম দেখা যায়, আজ সেখানে কেবল তার বালিশটা আছে। বালিশের মালিক নেই। ফারাজ মনে মনে কিছুটা অবাকই হলো। ছেলেটা তবে আজ নিজেই উঠে পড়েছে। আড়ষ্ঠতা কাটাতে গলা ছেড়ে কাজের মেয়ে মিনাকে ডাকলো সে। মিনা, এই মিনা। কয়েকবার ডাকার পর মিনা ব্যস্ত পায়ে দরজায় এসে দাঁড়ালো। জি ভাইজান। শের কোথায়? আজও তো শান ভাইজানের সাথে নিচে গেছে। ফারাজ মাথা নাড়িয়ে ইশারায় মিনাকে বিদায় দিল। বিছানায় বসে কিছুক্ষণ ঝিম মেরে রইল সে। এলোমেলো চুলগুলো মাথার উপর পাখির বাসার মতো জট পাকিয়ে আছে। আধবোজা চোখের কোণে এখনও লালাভ ভাব। ঘুমের ঘোরটা ঠিক কাটতে চাইছে না। একটা দীর্ঘ হাই তুলে অবশেষে বিছানা ছাড়ল সে। ওয়াশরুম থেকে ব্রাশ মুখে নিয়ে রুম থেকে বের হয়ে এলো। ওদিকে নিচের ড্রয়িং রুমের দৃশ্যটা বেশ অদ্ভুত। সোফায় বসে আয়েশ করে কফিতে চুমুক দিচ্ছেন রাইমা খান, আর তার সামনেই চলছে তুগলকি কাণ্ড।
শান আর শের যেন কোনো এক আনন্দে আত্মহারা। কোমর দুলিয়ে ঢিঙ্গা চিক্কা স্টাইলে তারা ডিস্কো ডান্স দিচ্ছে। রাইমা খান ছেলের আর নাতির সেই অদ্ভুত নাচ দেখে মিটিমিটি হাসছেন। এরা এভাবে কোমর দুলিয়ে নাচছে কেন? তাদের মনে এত রং লাগার কারণটা কি? এমনিতেই দুই মানিক জোর এক হতে দিলে রং লেগেই থাকে, কিন্তু আজ যেন একটু বেশি রং লেগেছে মনে হচ্ছে। ফারাজ ব্রাশ মুখে নিয়ে পকেটে হাত গুজে দাঁড়ালো। কিছুক্ষণ লক্ষ্য করার পর মুখ ভর্তি ফেনা নিয়েই অস্পষ্ট স্বরে বলে উঠল, বানরের মতো লাফাচ্ছিস কেন তোরা? ওর কথায় ভ্রুক্ষেপ নেই কারো। তারা নাচ আর হাসিতেই মত্ত। সে লাফাতে লাফাতে হিহি করে হেসে বলল, কংগ্রেস পাপ্পা, হি হি হি, কংগ্রেস। ফারাজ হা হয়ে গেল। সে মনে মনে ভাবল, এমন কোনো মহাযুদ্ধ সে জয় করেছে যে তাকে এভাবে ওগান্ডা স্টাইলে নাচার মাধ্যমে অভিনন্দন জানানো হচ্ছে। ব্রাশটা মুখ থেকে বের করে তীক্ষ্ণ চোখে তাকিয়ে সে জিজ্ঞেস করল। কিসের জন্য অভিনন্দন দিচ্ছ? শেরের কাছ থেকে উত্তর আসার আগেই শান ফোরন কাটল। কংগ্রেচুলেশনস ভাইয়া, তোমার তো একদম কপাল খুলে গেছে। মিষ্টি খাওয়া দেখি। ফারাজ এবার গম্ভীর হয়ে বলল, আগে এটা বল যে আমি ঠিক কোন দেশ জয় করেছি যে তোদের এই আয়োজন? অন্তত আমারও তো জানা উচিত কেন আমি কংগ্রেস পাচ্ছি। তবে তোদের এই ভয়ঙ্কর কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে ডল মে কুছ কালা হ্যায়। নিশ্চয় কোনো ঝামেলা পাকিয়েছিস যার জন্য তোরা এত খুশি। শানের নাচ থামিয়ে দিল। গান বন্ধ করে সেই স্পিকার অফ করে দাঁড়ালো। চেহারায় সেই উপচে পড়া আনন্দটুকু এখনো রয়ে গিয়েছে। সে বেশ উৎফুল্ল কণ্ঠে বলল, ভাইয়া, তোমার জন্য একটা লাভ বাজ খবর আছে। লাভবাজ? ভ্রুকুসকে তাকালো ফারাজ। শব্দটা তার কানে ঠিক জুৎসই ঠেকল না। শান দ্বিগুণ উৎসাহ নিয়ে বলল, হ্যাঁ ভাইয়া, লাভ বাজ। তোমার তো আইবুড়ো জীবনের টিকিট কাটা শেষ। ড্যাড ফিরলেই তোমার এঙ্গেজমেন্টের ডেট ফাইনাল করা হবে। তোমাকে যেভাবে রিজেক্ট করেছিল সেই তোমাকে আবার অ্যাকসেপ্ট করে নিয়েছে। তুমি তো সিঙ্গেল থাকছো না ভাইয়া। ফারাজ যেন আকাশ থেকে পড়ল। ওই বেয়াদব মেয়েটা বিয়েতে রাজি হয়েছে? বিস্ময় বিমূঢ় হয়ে সে চিৎকার করে উঠল। কি? সে এবার সোফায় বসা মায়ের দিকে ফিরে বলল, পাগলটা এসব কি বলতে বকছে আমি? রাইমা খান কফির মগটা নামিয়ে রেখে স্বাভাবিক ভঙ্গিতে বললেন, মিছে কিছু বলছে না ও। রুদোষী বিয়ের মত দিয়েছে। তোমার ড্যাড ফিরলে আমরা এঙ্গেজমেন্টের কথা পাকাপাকি করব। ফারাজের চল শক্ত হয়ে উঠল। এই মেয়েকে তো ফারাজ বিয়ে করছে না। তীব্র জেদ আর ঘৃণা নিয়ে সে ফেটে পড়ল। ওই মেয়েকে আমি কোনোভাবেই বিয়ে করব না আমি। রাইমা খান এবার তীক্ষ্ণ কণ্ঠে বললেন, কেন করবে না? ওই মেয়ে আমাকে অপমান করেছে। সে বলেছিল রাস্তার পচা মুলাকে বিয়ে করবে, তবু আমাকে করবে না। আমি এই মেয়েকে বিয়ে করব না মানে করব না। একটা ঘাউরা বেয়াদব মেয়ে, ওকে আমার একদম পছন্দ না। আই জাস্ট হেট হার। রাইমা খান শক্ত গলায় বললেন, জেদ দেখিয়ে লাভ নেই ফারাজ। এবার তোমার জেদের তোয়াক্কা আমরা কেউ করব না। তোমাকে রুদোষীকে বিয়ে করতে হবে। ফারাজ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। বললাম তো ওই মেয়ে আমার পছন্দ না। আই জাস্ট হেট হার। ও একটা ইডিয়েট। ছেলের একরোখা স্বভাব রাইমা খানের নখদর্পণে। তিনি জানেন ফারাজকে কাবু করতে হলে তার মতোই কথা বলতে হবে। তিনি বসা ছেড়ে উঠে দাঁড়ালেন। চোখের মণিতে কাঠিন্য নিয়ে ছেলের দিকে তাকালেন। ঘর কাঁপিয়ে এবার গর্জে উঠলেন রাইমা খান। পছন্দ অপছন্দের কথা বলছো? জুনিয়রকে তো অনেক পছন্দ করে বিয়ে করেছিলে। লাভটা কি হলো? তোমার লাইফটা হেল করে দিয়ে চলে গেল সে। আর এই যে সে কি নিজের মায়ের ভালোবাসা পেল না? তাই বাদ দাও তোমার পছন্দের কথা। নিজের পছন্দের সম্বন্ধে আর কিছু বলার আছে তোমার? মুহূর্তেই ফারাজ যেন পাথর হয়ে গেল। মায়ের ছুঁড়ে দেওয়া শব্দগুলো তার বুকে তীরের মতো বিঁধল। মাওদার অতীত নিয়ে কথা শোনালো। তার সমস্ত জেদ আর বাক্যবান এক লহমায় হারিয়ে গেল। বলার মতো আর কোনো ভাষা খুঁজে পেল না সে। তার এই অতীতের কাছে সে হার মানতে বাধ্য। চোখ জোড়া বন্ধ করে এক দীর্ঘ তপ্ত নিঃশ্বাস নিল। কয়েক মুহূর্ত পর নিজেকে কিছুটা শান্ত করে ধরা গলায় বলল, আমি তোমাকে বলেছিলাম না সেটার সামনে ওই মেয়ের নাম না নিতে। আমি চাই না সে কোনোদিনও তার নাম জানুক। চুপি সুরে বলল ফারাজ, যেন সে শুনতে না পায়। রাইমা খানও মুহূর্তে উপলব্ধি করলেন জুনিয়র নামটা নেওয়া ঠিক হয়নি। পুরনো ক্ষতকে এভাবে খোঁচানো উচিত হয়নি তার। তবে নিজের কঠোরতা তিনি হারালেন না। ফারাজকে দমানোর জন্য তিনি নিজের রাগটুকু ধরে রেখেই বললেন, শেরের
এত ভালো যদি চাও তবে ওকে আর এভাবে কষ্ট রেখো না ফারাজ। মায়ের কথায় ফারাজ থমকে গেল, আহত গলায় বলল, আপনি বলতে চাচ্ছেন আমি শেরকে ভালোবাসি না, আমি আমার ছেলেকে কষ্টে রাখি? কথার উল্টো মানে বুঝো না ফারাজ, আমি তেমন কিছু বোঝাইনি। রাইমা খান কিছুটা শান্ত হয়ে বললেন, শেরের একজন মা প্রয়োজন, বাবা হিসেবে তোমার একার ভালোবাসা ওর জন্য যথেষ্ট নয়। ফারাজ একগুঁয়ে স্বরে উত্তর দিল, আমি ওর মা, আমি ওর বাবা, আমি একাই ওর জন্য সব। আবেগী কথা বলো না ফারাজ, আবেগী দিয়ে দুনিয়া চলে না। মা আর বাবা কখনো একজন হতে পারে না। বাবা চেয়েও এখন ওর মায়ের মমতা বেশি প্রয়োজন। তুমি ওর অভাব কিভাবে বুঝবে? তোমার তো মা বাবা দুজনেই আছে। তুমি শৈশব থেকে দুজনের ভালোবাসাতেই বড় হয়েছো, কিন্তু ওর জীবনে মায়ের কোনো অস্তিত্ব নেই। তুমি যদি মা বাবা দুজনের ভালোবাসা পেতে পারো তবে ও কেন পাবে না? ওর দোষটা কি? ও কি এমন পাপ করেছে যে সারা জীবন এইভাবে ফল ভোগ করবে বলো তুমি? ফারাজ বুঝতে পারল সে যুক্তিতে হেরে যাচ্ছে, অসহায়ভাবে বলল, আপনি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছেন। এটা ইমোশনাল ব্ল্যাকমেল নয় ফারাজ, এটা বাস্তবতা। আমি শুধু তোকে বাস্তবতা দেখাচ্ছি। ফারাজ পাল্টা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই খান বাড়ির বাতাস ভারী হয়ে উঠল শেহজাদ খানের গম্ভীর কণ্ঠস্বরে। শান, তুমি দেশে এসেছো কার অনুমতি নিয়ে? শেহজাদ খানের বজ্র কণ্ঠ উপস্থিত সকলের কানে পৌঁছাতেই সবাই সদর দরজার দিকে তাকালো। শুভ্র সাদা পাঞ্জাবি পরিহিত শেহজাদ খান 2 হাত পেছনে রেখে বাড়ির ভেতরে প্রবেশ করছেন। তার চোখে মুখে গাম্ভীর্যের সঙ্গে চাপা রাগের এক অদ্ভুত সংমিশ্রণ। তাকে দেখে শানের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। ড্যাডের এই ভঙ্গি দেখে মনে হচ্ছে সে যেন জ্যান্ত বাঘের সামনে দাঁড়িয়ে আছে। না বলে দেশে চলে আসার শাস্তি হিসেবে ড্যাড তাকে আজ আস্ত রাখবে না। শান শুকনো মুখে অসহায়ভাবে মা আর বড় ভাইয়ের দিকে তাকালো। রাইমা খান দ্রুত পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলেন। তিনি শক্ত গলায় বললেন, দেশে কেন এসেছে মানে? ওর একমাত্র বড় ভাইয়ের বিয়ে আর ও আসবে না? এ কেমন কথা বলছেন আপনি? শেহজাদ খান স্ত্রীর দিকে একবার তাকালেন, তারপর বললেন, ঠিক আছে, বুঝতে পেরেছি। শেহজাদ খান ধীর পদে এগিয়ে এসে সোফায় বসলেন। ফারাজ, শান আর শের 3 জনই একসাথে তাকে সালাম দিল। গত 4 দিন ধরে কাজের প্রয়োজনে শহরের বাইরে ছিলেন তিনি। আজ ফিরলেন। পায়ের উপর পা তুলে বেশ গুরুগম্ভীর ভাব নিয়ে বসলেন শেহজাদ খান। তারপর সরাসরি ফারাজের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, বিয়ের শপিং শুরু করে দিয়েছো? ফারাজ শান্ত গলায় উত্তর দিল, না। কেন? শেহজাদ খানের সামনে নিজের অমত গোপন রাখলো, বলল, ভাবলাম আগে এঙ্গেজমেন্টের তারিখটা ঠিক হোক, তারপর সবকিছু একবারে শুরু করব। শেহজাদ খান মুহূর্তকাল স্থির থেকে বলল, পরশু তোমাদের এঙ্গেজমেন্ট, আর 10 তারিখ থেকে বিয়ের যাবতীয় প্রোগ্রাম শুরু। ডেট একদম ফিক্সড, ওকে? ফারাজের মনে হাজারো আপত্তি থাকলেও বাবার মুখের উপর কথা বলল না। সে মাথা নাড়িয়ে সায় দিল। হুম। পরন্ত বিকেল, জানালার বাইরে রোদের তেজ তখন ম্লান হয়ে এসেছে। রুশদি নিজের পড়ার টেবিলে ঝুঁকে অঙ্ক করছে। কপালের ফাটা জায়গাটা এখনো বেশ টনটন করছে, ব্যান্ডেজটা খোলা হয়নি। ক্ষতের সেই টিপসে ব্যথা নিয়ে অঙ্কের জটিল হিসাব মনোযোগ দেওয়াটা রুশদির জন্য বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে। বাড়ির পরিবেশটা আজ অদ্ভুত। বিয়েতে রাজি হওয়ার পর থেকে রুশদি যেন নাহিদার চোখের মণি হয়ে উঠেছে। কথায় কথায় মা ডাক আর আদরের কমতি নেই। আজ সকাল থেকে তাকে একটি কাজও ছুঁতে দেননি নাহিদা, এমনকি রান্নাঘরের চৌকাঠও মারাতে দেননি। নাহিদার এই আচমকা বদল দেখে রুশদি অবাক না হয়ে পারল না। মানুষ এক রাতের ব্যবধানে এতখানি বদলে যেতে পারে? আপু, আসবো? নাহিদের কণ্ঠস্বরে রুশদির ভাবনায় ছেদ পড়ল। অঙ্কের খাতা থেকে সে মুখ তুলে তাকালো দরজার দিকে। সেখানে দাঁড়ানো নাহিদের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আয়। নাহিদ মাথা নিচু করে ঘরে ঢুকলো। একটা চেয়ার টেনে সে রুশদির একদম গা ঘেঁষে বসলো। রুশদি ছেলেটার দিকে তাকালো। 15-16 বছরের কিশোর নাহিদ সম্পর্কে তার সৎ ভাই, নাহিদার প্রথম ঘরের সন্তান। সেই সূত্রে রুশদির সাথে তার কোনো রক্তের সম্পর্ক নেই, অথচ তাদের আত্মার সম্পর্কটা বেশ গভীর।
নাহিদ আর রুশদিকে দু চোখে দেখতে না পারলেও নাহিদ তাকে বড় বোনের মতো মানে। রুশদিও তাকে নিজের ছোট ভাইয়ের আসনেই বসিয়ে রেখেছে। রুশদি পড়ার চেয়ারে পা গুটিয়ে আরাম করে বসলো। ছোট ভাইয়ের বিষণ্ণ মুখটা দেখে নরম স্বরে প্রশ্ন করল। কিছু বলবি নাহিদ? নাহিদ কোনো উত্তর দিল না। সে মাথা নিচু করে নিজের আঙ্গুলের নখ খামচাচ্ছে। ওর বসার ভঙ্গি আর নীরবতা বলে দিচ্ছে ওর মনটা মোটেও ভালো নেই। রুশদি একটু ঝুঁকে ওর মুখের দিকে তাকানোর চেষ্টা করে দুষ্টুমি করে বলল, কি হয়েছে রে তোর? মুখটা এমন শুকিয়ে আছে কেন? খানিকটা সময় নিস্তব্ধতায় কাটলো। এরপর নাহিদ মাথা না তুলে খুব নিচু স্বরে বলল, মন্ত্রীর বাইরে থেকে ফোন এসেছিল আপু। পরশু তোমার এঙ্গেজমেন্ট, তারপরেই বিয়ে। রুশদি ওর কণ্ঠের বিষণ্ণতা ধরতে পারল। সে জিজ্ঞেস করল, কেন রে? আমার বিয়ে হচ্ছে তাতে তুই খুশি না? নাহিদ এবার মাথা তুলল, কিন্তু পরক্ষণেই আবার নুয়ে ফেলল। ধরা গলায় বলল, খুশি হবে না কেন? তুমি মন্ত্রীর বাড়ির বউ হবে, রাজ সুখে থাকবে। আম্মার অত্যাচার আর তোমাকে মুখ বুজে সহ্য করতে হবে না। এই কথা ভাবলে আমি অনেক খুশি। কিন্তু নাহিদ একটু থামলো, তারপর কিছুক্ষণ নীরব থেকে বলল, কিন্তু তুমি চলে গেলে আমি যে বড্ড একা হয়ে যাব আপু। এ বাড়িতে আমার কথা বোঝার মতো তো আর কেউ থাকবে না। ভাইয়ের কণ্ঠের এই হাহাকার রুশদির বুকে গিয়েও লাগলো। সে নাহিদের মাথায় হাত রেখে স্নেহ ভরে বিলি কেটে দিয়ে মৃদু হেসে বলল, পাগল ছেলে, আমি যেখানেই থাকি না কেন তোকে অনেক মিস করব। আমিও আপু খুব মিস করব তোমায়। ছেলেটার চোখের কোণে জল জমতে শুরু করেছে দেখে রুশদি পরিবেশটা হালকা করার চেষ্টা করলো। সে ওর মাথা থেকে হাত সরিয়ে নিয়ে খিলখিল করে হেসে উঠল। আহা, এত মিস করতে হবে না। তুইও বরং জলদি বিয়ে করে ঘরে কাউকে নিয়ে আয়, তখন দেখবি আর এই আপুর কথা মনেই পড়ছে না। বুঝেছেন জনাব নাহিদ শেখ? বড় বোনের এমন রসিকতায় নাহিদ বেশ লজ্জা পেল। সে মাথা চুলকাতে চুলকাতে আমতা আমতা করে বলল, কি যে বলো না আপু। রুশদি হাসি থামালো না। সে হাসতে হাসতেই আরো বলল, হয়েছে কি যে বলো আপু, যত সব ঢং। ঘরে যখন নতুন বউ আসবে তখন দেখবি আপুর কথা মনেই থাকবে না। কথাটা মিলিয়ে নিস তখন। রুশদির সশব্দ হাসিতে নাহিদের ঠোঁটের কোণেও এক চিলতে হাসি ফুটে উঠল। দুই ভাই বোনের হাসাহাসিতে বিকেলের সেই বিষণ্ণ ঘরটা মুহূর্তেই আনন্দময় হয়ে উঠল। রাত 9টা। রাতের হাওয়ায় ফারাজের বাইকটি পূর্বাচল এক্সপ্রেস দিয়ে আগত গতিতে ছুটে চলেছে। আজ রাস্তাটা রোজকার তুলনায় অনেকটা নির্জন। বাইকের ট্যাঙ্কের উপর ফারাজের সামনে বসে আছে ছোট্ট শের সঙ্গে থাকায় ফারাজ গতি একদম কমিয়ে রেখেছে। দুই বাপ ছেলে মাঝে মাঝে এমন রাত্রি ভ্রমণে বের হয়। শেরের ভীষণ পছন্দ বাইকে ঘোরাঘুরি, এবং সেটা যদি হয় রাতের শহরে তবে তো কথাই নেই। শেরের মাথায় তার মাপের একটা ছোট্ট হেলমেট। সে দুই হাত দুই পাশে ডানার মতো ছড়িয়ে দিয়ে হু হু করে বয়ে যাওয়া বাতাসকে অনুভব করছে। হঠাৎ সে বলে উঠল, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ সো মাচ, ভেরি মাচ, মোর মাচ, অনেক মাচ। ছেলের অদ্ভুত ও মিষ্টি কথা শুনে ফারাজ হেলমেটের ভেতরেই হেসে ফেলল। রুশদির সাথে বিয়ের কথা পাকাপাকি হওয়া এবং ফারাজের রাজি হওয়ার পর থেকে শেরের খুশির ঢল নেমেছে। সে এ পর্যন্ত কয়েক হাজার বার বাবাকে ধন্যবাদ জানিয়েছে। আজ হয়তো পৃথিবীর কোনো প্রান্তে শেরের চেয়ে বেশি খুশি আর কেউ নেই। ফারাজের কাছেও জীবনের সবচেয়ে দামি জিনিস হলো ছেলের এই অমলিন হাসি। ফারাজ বিয়েটা সে করতে রাজি হয়েছে ঠিকই, কিন্তু রুশদিকে সে সহজভাবে ছেড়ে দেবে না। বিয়ের পর ওই মেয়েকে নিজের আঙ্গুলের ইশারায় নাচিয়ে ছাড়বে। ওই ফারাজকে এখনও চেনেই না। পাশে বাইকের ইঞ্জিনের গর্জনে ফারাজ ঘাড় ঘুরিয়ে দেখল সমান্তরাল গতিতে পাল্লা দিয়ে ধেয়ে আসছে শান। হেলমেটের কাছের ওপাশ থেকে তার পরিচিত কণ্ঠস্বরের চিৎকার ভেসে এলো, হ্যালো। শানকে দেখে ফারাজের কপালে বিরক্তির রেখা ফুটে উঠল। এই ছেলেটার কি কোনো রাডার আছে? সে যে শেরকে নিয়ে আজ 300 ফিটে আসবে।
এই খবর শান পেল থেকে? নির্ঘাত পিছু নিয়েছে অথবা ট্র্যাকিং করছে? শানকে উপেক্ষা করার একটা ব্যর্থ চেষ্টা করলো ফারাজ, কিন্তু ততক্ষণে তার ঘোরাঘুরি ফুরফুরে মেজাজটা উড়ে গেছে। ছেলেটা সবসময় কাবাব মে হাড্ডি হতে চলে আসে। তবে ফারাজ বিরক্ত হলেও ছোট্ট শেরের আনন্দের সীমা নেই। তার ঝিঙ্কু চাচ্চুকে দেখা মাত্রই খুশিতে গদগদ হয়ে উঠল সে। নিজের ছোট্ট হাত জোড়া নেচে উঠল। হে টিঙ্কু। ওপাশ থেকে শানু একইভাবে গলা চড়িয়ে জবাব দিল। রাস্তার দিকেই নজর রেখে ফারাজ প্রশ্ন ছুড়ল। তুই এখানে কেন? শান উত্তরে একরাশ অভিযোগ নিয়ে পাল্টা প্রশ্ন করল। আমাকে রেখে এসছো কেন? দুই বাইকের গতি এখন অনেকটা কম। রাজপথের হাওয়ায় তাদের কথাগুলো কাটাকাটি হয়ে কানে আসছে। ফারাজ বাঁকা হেসে বলল, না বলে কি হবে, তুই তো ঠিকই গন্ধ শুকে চলে এসেছিস। শান এবার দাঁত বের করে হাসল। আসবো না? তোমরা আমাকে ছাড়া একা একা ট্যুর দিবে আর আমি সেটা মুখ বুঝে মেনে নেবো, তাই উঠতে উঠতে চলে আসলাম। এখন বকবক না করে সামনের দিকে তাকিয়ে বাইক চালা, না হলে বেশি উঠতে গিয়ে একেবারে আসমানে গিয়ে সেট হয়ে যাবি। অতঃপর তিনজনের গন্তব্য গিয়ে ঠেকল 300 ফিটে। রাতের নিস্তব্ধতা আর খোলা বাতাসের মাঝে চলল রসনা বিলাস। গরম গরম হাঁসের মাংস আর মচমচে চাপটি রুটি। খাবার শেষে তারা আবার ছোটালো তাদের যান্ত্রিক ঘোড়া। গন্তব্য এবার মাওয়াঘাট। রাতের অন্ধকার যখন ফ্যাকাশে হয়ে আসছিল তখন তারা গিয়ে পৌঁছালো পদ্মার পাড়ে। পদ্মার বুকে ভোরের প্রথম আলো যখন আলতো করে ছুঁয়ে গেল, তারা মুগ্ধ হয়ে দেখল সেই অপার্থিব সূর্যোদয়। ভেদ করে রক্তিম সূর্য যখন আকাশে আধিপত্য বিস্তার করল, তখনই তারা 3 পথিক ফেরার পথ ধরল। গন্তব্য এবার পরিচিত নীর, সেই খানবাড়ি। খানবাড়ির লন জুড়ে এখন সাজসজ্জার রব। আলোকসজ্জার ফুলের সুবাসে চারপাশটা একদম অন্যরকম রূপ ধারণ করেছে। এঙ্গেজমেন্টের আয়োজন চলছে। এদিকে এঙ্গেজমেন্টের শপিং সারতে ফারাজ ও শান এসেছে বসুন্ধরা সিটি মলে। সাথে আছে ছোট্ট শের আর রুশদি। রাইমা খান নিজে গাড়ি পাঠিয়ে রুশদিকে আনিয়েছেন, যাতে শপিংয়ের এই পর্বে সেও সঙ্গী হতে পারে। বসুন্ধরা মলের 3য় তলার প্রতিটি ঘুরে দেখছে তারা। শের বেশ উৎফুল্ল, রুশদির হাত শক্ত করে ধরে রেখেছে সে। তারা অনেকটা আগে আগে হাঁটছে, তাদের ঠিক পেছনেই ধীরলয়ে হাঁটছে ফারাজ আর শান। শপিং পর্ব সাঙ্গ করে তারা মলের ভেতরে একটি রেস্টুরেন্টে হালকা খাবার খেয়ে নিল। আজকের পুরো সময়টায় রুশদি নিজেকে অন্য এক রূপে তুলে ধরেছে। গত কয়েকদিনের সে চঞ্চলতা বা জেদ যেন উধাও। সে যথেষ্ট ধীর স্থির এবং ভদ্রতার পরিচয় দিচ্ছে। শান অবিরাম বকবক করে গেলেও রুশদি শুধু হ্যাঁ বা হু বলে সংক্ষেপে উত্তর দিচ্ছে। অকারণে একটি কথাও খরচ করছে না সে। রুশদির এই অভাবনীয় পরিবর্তন দেখে ফারাজ মনে মনে বিস্মিত। সে ভাবল, মেয়েটা যদি প্রথম দিন থেকে এমন শান্ত থাকতো তবে হয়তো পরিস্থিতি আজ অন্যরকম হতে পারত। তাদের বন্ডিংটা হয়তো এমন ইঁদুর বিড়ালের মতো হতো না। কাজ শেষ করে মল থেকে বেরোতে বেরোতে সন্ধ্যার অন্ধকার গাঢ় হতে শুরু করেছে। শহর জুড়ে নিয়ন আলোর ঝলকানি। শান আর শের একসাথে পার্কিং এরিয়া থেকে গাড়ি আনতে গেল। মলের প্রবেশ পথের সামনে তাদের অপেক্ষা করছে ফারাজ আর রুশদি। ফারাজ প্যান্টের পকেটে হাত গুজে নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তার ঠোঁটের কোণ ছিঁড়ে বেশরিয়ে আসছে মৃদু শীষের শব্দ। পাশে রুশদি হাত বগল দাবা করে উদাসীন চোখে আশেপাশের ব্যস্ততা দেখছে। ফারাজের শীষের শব্দটা তার কানেও পৌঁছাচ্ছে। সে একবার আর চোখে ফারাজের দিকে তাকালো। 29 বছরের এই যুবকের অবয়বকে এক ধরনের আভিজাত্য মিশে আছে। গায়ে একটা ঢিলেঢালা সাদা শার্ট আর কালো প্যান্ট। গায়ের রংটা ঠিক শ্যামলা নয়, আবার একদম টকটকে ফর্সাও বলা যায় না, দুটোর মাঝামাঝি। মাথার ঘন চুলগুলো কপালে এসে পড়েছে। রুশদির চোখ গিয়ে আটকালো ফারাজের গালে। একদম ক্লিন শেভ করা মুখ। রুশদির দৃষ্টি আটকে গেল ফারাজের চোখে। চোখের পাপড়িগুলো ঘন, সাথে বড় বড়। চোখের মণিটা হালকা স্কাই ব্লুর মতো, যেন শান্ত এক সমুদ্র। ঠিক সেই মুহূর্তে আচমকা ফারাজও তার দিকে তাকালো। 2 জোড়া চোখ এক হলো। মুহূর্তের জন্য সবটা যেন থমকে গেল।
ফারাজ শীষ বাজানো থামিয়ে দিল। রুশদি কিছুটা চমকে উঠল, তড়িঘড়ি করে চোখ সরিয়ে নিল না, বরং নিজেকে ভীষণ স্বাভাবিক রেখে অতি ধীর স্থির ভঙ্গিতে দৃষ্টি ফিরিয়ে নিল সামনের জনসমুদ্রের দিকে। কংগ্রাচুলেশনস মিস রুমাইসা হক রুশদি। ফারাজের শীতল কণ্ঠস্বরটা আচমকা রুশদির কানে এসে আছড়ে পড়ল। নিজের পুরো নামটা ফারাজের মুখে শুনে রুশদি কিছুটা অবাক না হয়ে পারল না। মনে মনে ভাবল, বাহ, আমাকে নিয়ে দেখছি ভালোই খোঁজ খবর নেওয়া হয়েছে। রুশদি তার চোখের কোণে একরাশ অনাগ্রহ নিয়ে ফারাজের দিকে তাকালো, নিস্পৃহ কণ্ঠে শুধালো, কেন?